হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় থাকছে W.B.B.S.E এর ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ্য কবিতা অ্যান এপ্রিল ডে। হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলোর লেখা একটা গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটা প্রাকৃতিক কবিতা বা প্রকৃতি সম্বন্ধীয় একটা কবিতা হচ্ছে অ্যান এপ্রিল ডে। আমরা এই কবিতাটা শুরুর আগে কবিতা সম্পর্কে এবং কবি সম্পর্কে আমরা বিশেষ কিছু তথ্য দিয়েছি, সেই তথ্যগুলো দেখে নেব কি কি আছে। আমরা কবিতা সম্পর্কে, পোয়েট সম্পর্কে প্রথমে জানবো, কবি সম্পর্কে। আমেরিকান পোয়েট অর্থাৎ আমাদের এই যে কবি হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো, আমরা কিন্তু ভুল করে থাকি ওয়ার্ডসওয়ার্থ বলে, ইনি কিন্তু ওয়ার্ডস নয়, WORDS নয়। যাই হোক, আমেরিকান পোয়েট, 27শে ফেব্রুয়ারি 1807 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 24শে মার্চ 1882 খ্রিস্টাব্দে তিনি কিন্তু মারা যান। সঙ্গে কি রয়েছে, ওয়েল নোন ফর লিরিক্স, তিনি গীতি কবিতার জন্য কিন্তু বিখ্যাত, অর্থাৎ তার কবিতার মধ্যে গীতি কবিতার যে বৈশিষ্ট্য সেইগুলোই কিন্তু বেশি করে লক্ষ্য করা যায়। আর কি দিয়েছি, মেজর পোয়েট্রি কালেকশন আমাদের বইতেই আছে। কি রয়েছে, ভয়েস অফ নাইটস 1839 খ্রিস্টাব্দে। এছাড়া রয়েছে কি, ব্যালাডস এন্ড আদার পোয়েমস 1841 এক্সেট্রা ইত্যাদি। ব্যালাডস বলতে কি, ব্যালাড মানে হচ্ছে চারণ কাব্য। এবার আমরা কবিতা সম্পর্কে একটু জেনে নেব। কবিতা সম্পর্কে আমরা জানবো কি, এটা নেওয়া হয়েছে কোথা থেকে, সোর্সটা কি আছে। এই কবিতাটা তার যে লেখা কবিতা অ্যান এপ্রিল ডে, তারই একটা ছোট্ট অংশ হচ্ছে এই কবিতাটা, অর্থাৎ একই নামের উৎসটি এবং আমাদের পাঠ্য কবিতাটিও। এবং সেই সঙ্গে কি রয়েছে, এই কবিতাটার টাইপ মানে ধরনটা কি, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলোর কবিতাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে লিরিক্যাল, অর্থাৎ গীতি কবিতার ছন্দ। তো আমরা এই কবিতাটার মধ্যেও কিন্তু সেই গীতি কবিতার বৈশিষ্ট্য দেখতে পাবো। আর এছাড়া নোটেড ফর মিউজিক্যালিটি, এর মধ্যে একটা বিশেষ সুর রয়েছে, সেটা গীতি কবিতারই সুর। চলে আসি এর বিষয়টা কি। আমাদের এই কবিতাটা লেখা হয়েছে একটা বিশেষ সময়কে নির্ভর করে, অর্থাৎ শীতের প্রচন্ড রুক্ষতাকে কাটিয়ে আমরা যখন স্প্রিং অর্থাৎ বসন্তে এসে উপনীত হই, তখন প্রকৃতির বিভিন্ন রকম পরিবর্তন দেখা যায়। গাছেরা নতুন ভাবে সেজে ওঠে, পাখিরা, সূর্য যেন নতুন ভাবে আলো দেয় এবং সেই সূর্য স্নাত পাখিরাও বনের এদিক ওদিক করে দৌড়ে বেড়ায়। আমরা বিভিন্ন রকম সেই ছবিগুলো এই কবিতার মধ্যে দেখব। তো চলো, আশা করি কবিতাটা অবশ্যই ভালো লাগবে। আমরা লাইন বাই লাইন তোমাদেরকে মানে করে বোঝাচ্ছি, আর দেরি না করে আমরা কবিতাটা শুরু করি। তবে একটা কথা, যদি তোমাদের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট দিও, এবং আমাদের পরিবারে যদি এখনো অন্তর্ভুক্ত না হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পরবর্তী নোটিফিকেশন গুলো সমস্ত পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখো। তো চলো দেরি না করে কবিতাটাতে। অ্যান এপ্রিল ডে, হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো। এই কবি পরিচিতিটা আমরা বলে ফেলেছি, কিন্তু অনেক ছাত্রছাত্রীর অনেক অসুবিধা হয় পড়তে, তাই আরো একবার এখানটায় আমি পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। Henry Wadsworth Longfellow 1807 to 1882 was one of the most famous American poets of his day. অর্থাৎ হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলোর সময়কার যত ভালো ভালো ফেমাস অর্থাৎ বিখ্যাত আমেরিকান পোয়েটস ছিলেন, কবি ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো। লংফেলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক পোয়েমস। লংফেলো কেন পরিচিত ছিলেন, তার গীতি কবিতার জন্য, যেগুলো নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি, মানে সুপরিচিত ছিলেন। নোটেড মানে হচ্ছে সুপরিচিত থাকা, ফর দেয়ার মিউজিক্যালিটি মানে হচ্ছে গীতিময়তার জন্য। হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশনস ওয়ার ভয়েসেস অফ দ্য নাইট 1839। তার যে ভালো বা খুব উল্লেখযোগ্য যেসব পোয়েট্রি কালেকশন গুলো ছিল, কবিতার সংকলন গুলো ছিল, তার মধ্যেই প্রথমে আমরা নাম নিতে পারি 1839 সালে সংকলিত ভয়েসেস অফ দ্য নাইট কে, এন্ড ব্যালাডস এন্ড আদার পোয়েমস 1841। এরপরে কি রয়েছে 1841 সালে ব্যালাডস এন্ড আদার পোয়েমস। দ্য প্রেজেন্ট টেক্সট, বর্তমানে যে টেক্সটটা আমরা পড়তে যাচ্ছি বা যে কবিতাটা আমরা পড়তে যাচ্ছি, ইজ এ পার্ট মানে অংশ, অফ লংফেলোস পোয়েম, অর্থাৎ লংফেলোরই একটি কবিতার, অফ দ্য সেম নেম অর্থাৎ একই নামের। তো চলো এবার কবিতাটা দেখি আমরা কি বলছে। হোয়েন দ্য ওয়ার্ম সান, যখন সূর্য উষ্ণ হয় বা উষ্ণ সূর্য, শীতকালে আমরা সূর্যকে ততটা উষ্ণ দেখতে পাই না, কিন্তু শীতকাল যখনই চলে যায় তখনই কিন্তু শীতের একটু উষ্ণতা, সূর্যের উষ্ণতা একটু কিন্তু বাড়তে থাকে। দ্যাট ব্রিংস, যেটা আনে, সিড টাইম অর্থাৎ বীজের
সময় অর্থাৎ বীজ বপন করার সময়, এন্ড হারভেস্ট এবং ফসল কাটার সময়। এই সময়টা কি করি আমরা, পুরাতন কিছু ফসল থাকে সেগুলোকে আমরা কেটে ঘরে তুলি এবং নতুন করে আবার বীজ বপন করি। হ্যাজ রিটার্নড এগেইন, আবার ফিরে আসে। কে আসে? অ্যাকচুয়ালি আমরা এখানে একটু যদি লক্ষ্য করি, সানের পরে একটা কমা রয়েছে, আবার হারভেস্টের পরে একটা কমা রয়েছে। তাহলে আমরা যদি এভাবে পড়ি, হোয়েন দ্য ওয়ার্ম সান হ্যাজ রিটার্নড এগেইন, অর্থাৎ শীতের পরে সূর্য অর্থাৎ উষ্ণ সূর্য আবার ফেরত আসে এবং সে সঙ্গে কি নিয়ে আসে, বীজ বপনের সময় এবং ফসল কাটার সময়কে সঙ্গে নিয়ে চলে আসে। ইট ইজ সুইট টু ভিজিট, এটা দেখতে খুবই মিষ্টি লাগে। দ্য স্টিল উড, নীরব নিস্তব্ধ যে বনানী বা বনাঞ্চল। হোয়ার স্প্রিংস, যেখানে বসন্ত। এখানে স্প্রিং মানে কিন্তু যদিও বসন্তকে বোঝাচ্ছে না, আমি বলছি অর্থটা। হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, যেখানে কিনা স্প্রিং মানে হচ্ছে ব্লুম, ব্লুম কথার অর্থ হচ্ছে ফোটা, BLOOM, ব্লুম মানে হচ্ছে ফোটা, ফোটে। কি ফোটে? দ্য ফার্স্ট ফ্লাওয়ার, প্রথম ফুলটি, অফ দ্য প্লেন, প্লেন মানে হচ্ছে সমভূমির। অর্থাৎ আমরা এই যে পুরো প্যারাগ্রাফ স্ট্যাঞ্জাটা পড়লাম, এই স্ট্যাঞ্জার মধ্যে আমরা কি দেখলাম, যে শীতের অব্যবহিত পরে এবং শীতের রুক্ষতাকে কাটিয়ে সূর্য নতুন করে আবার তার নিজের জায়গায় ফিরে আসে, নিজের মতো করে সে কি করতে থাকে, তাপ ও প্রবাহ দিতে থাকে। এবং এই সময়টা কি হয়, কিছু ফসলকে আমরা কাটি এবং আবার নতুন করে কিছু শস্য আমরা ফেলি অর্থাৎ চাষও করি। সেই সঙ্গে কি হয়, এই সময় যে বনাঞ্চলগুলো, দেখো শীতের সময়টা কি হয়, প্রচন্ড রুক্ষতার জন্য আমাদের তো পর্ণমোচী বৃক্ষ, তাই আমরা দেখতে পাই অনেক গাছপালার নতুন পুরাতন যে পাতাগুলো সেগুলো পড়ে যায়, আবার নতুন করে পাতা গজায়। সুতরাং বনাঞ্চলকে একটা অন্যরকম মাধুর্য প্রদান করে এবং দেখতেও খুব সুন্দর লাগে। এবং সেখানে কি হয়, বসন্তে নতুন নতুন ফুলগুলো ফোটে। এখানে স্প্রিংস মানে আমি এক্ষুনি বললাম যে ব্লুম মানে হচ্ছে ফোটা, ফার্স্ট ফ্লাওয়ার মানে হচ্ছে প্রথম যে ফুল, অফ দ্য প্লেন মানে সমভূমি, অর্থাৎ সমভূমি অঞ্চলটা বসন্তে অত্যন্ত সুন্দর দেখতে হয়। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি ভালোবাসি সিজন মানে ঋতুটি, ওয়েল মানে ভীষণ ভাবে, ভালোভাবে। আমি এই সিজনটিকে বা এই ঋতুটিকে ভীষণ ভালোবাসি। হোয়েন ফরেস্ট গ্ল্যাডস, যখন কিনা ফরেস্ট বনের মধ্যে, গ্ল্যাডস, গ্ল্যাড মানে বনের মধ্যে কিছু কিছু ফাঁকা খোলা জায়গা আছে, সেই জায়গাগুলো আর টিমিং, টিমিং মানে কি, ফুলফিল হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায় উইথ ব্রাইট ফর্মস, ব্রাইট ফর্মস মানে উজ্জ্বল রূপে, ব্রাইট মানে উজ্জ্বল, ফর্ম মানে রূপ। অর্থাৎ সূর্য যদি সুন্দরভাবে আলো দিতে থাকে, প্রখর ভাবে আলো দিতে থাকে, তাহলে চারিদিক বনানী পর্যন্ত আলোকিত হয়ে যায়। নো ডার্ক, কোনো অন্ধকার থাকে না। এন্ড মেনি ফোল্ডেড ক্লাউডস, অনেক গুটানো পাকানো যে মেঘগুলো, ফোরটেল, ফোরটেল মানে হচ্ছে আভাস দেওয়া, প্রেডিক্ট করা বা ফোরকাস্ট করা। অর্থাৎ এরা কিন্তু, আমি বলছি একটু মানেটা পুরোটা পড়ে নি। দ্য কামিং অন দ্য অফ স্টর্মস, স্টর্ম মানে কি, ঝড়। অর্থাৎ নো ডার্ক, কোনো অন্ধকারই থাকে না। আর মেনি ফোল্ডেড ক্লাউডস, যখন বৃষ্টির সময় হয় তখন মেঘগুলো কালো হয়ে যায়, মনে হয় অনেক পাকানো পাকানো মেঘগুলো একসাথে জড়ো হয়েছে। এখানে কিন্তু সেই মেঘগুলো ফোরটেল, ফোরটেল মানে হচ্ছে আভাস দেওয়া, প্রেডিক্ট করা, ভবিষ্যৎবাণী করা, এরা কিন্তু সেটা করে না। দ্য কামিং অন অফ স্টর্মস, অর্থাৎ কোন ঝড়ের পূর্বাভাসকে বহন করে না। তাহলে আমরা এই স্ট্যাঞ্জা থেকে আবার কি দেখতে পাচ্ছি, দেখছি যে এই সিজনটাকে কবি ভীষণভাবে ভালোবাসছেন এবং বনের যে ফাঁকা জায়গাগুলো সেগুলো পরিপূর্ণ হয়ে যাচ্ছে একটা যেন নতুন রূপ, উজ্জ্বল রূপ মাধুর্যে। এবং কোন রকম আকাশে মেঘ থাকে না এবং সেই মেঘগুলো কোনো বৃষ্টি বা ঝড়ের কোনো পূর্বাভাসকেও ডাকে না বা পূর্বাভাস দেয় না। চলে যাচ্ছি পরের পৃষ্ঠাতে। ফর্ম দ্য আর্থস লুজেন মোল্ড, ফ্রম মানে থেকে, আমরা জানি হইতে থেকেছে, এটা একটা প্রিপোজিশন। দ্য আর্থস মানে পৃথিবীর বা মাটির, লুজেন মোল্ড, লুজেন্ড মানে হচ্ছে আলগা ঝুড়ো, মোল্ড মানে হচ্ছে গুঁড়ো মাটি, মোল্ড মানে হচ্ছে গুঁড়ো মাটিকে বোঝানো হয়। আচ্ছা, দ্য স্যাপলিংস ড্রজ, স্যাপলিং মানে চারা গাছ, ছোট ছোট যে গাছগুলো আর কি, ড্র মানে কি, টানে, অ্যাবজর্ব করে, শোষণ করে। ইটস সাস্টেনেন্স, সাস্টেনেন্স মানে কি, সাস্টেনেন্স মানে হচ্ছে নিউট্রিশন, যে পুষ্টি। উদ্ভিদ কোথা থেকে পুষ্টি অর্জন করে, আমরা যেমন খাদ্য খাই, খাদ্য থেকে আমরা পুষ্টি অর্জন করি, তেমনি মাটির বিভিন্ন
অংশগুলোকে উদ্ভিদ তার মূলের সাহায্যে শোষণ করে এবং সেই উপাদানগুলোকে সে গ্রহণ করে কি করে না সে তার পুষ্টি গ্রহণ করে এবং বড় হয় এন্ড থ্রাইভস। থ্রাইভ মানেও কিন্তু পরিপূর্ণ করা, থ্রাইভ মনেও পরিপূর্ণ করে নেয়। দো THOUGH দো যদিও স্ট্রাইকেন, স্ট্রাইকেন মানে কি এফেক্টেড, স্ট্রাইকেন মানে কি এফেক্টেড মানে আহত বা ইনজিওর্ড টু দা হার্ট উইথ উইন্টার্স কোল্ড, যদিও তারা কেমন অবস্থায় থাকে তাদের হার্টটা আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, কেন না উইথ উইন্টার্স কোল্ড মানে শীতের প্রচন্ড ঠান্ডায় বা প্রচন্ড তীব্রতার জন্য। দ্য ড্রুপিং ট্রিজ রিভাইভস, এই সময়টা কি করে দ্য ড্রুপিং, ড্রুপিং মানে পুরোপুরি নুইয়ে পড়া বা নুইয়ে থাকা বা ঝিমিয়ে থাকা, ট্রি মানে গাছগুলো, রিভাইভস, রিভাইভ মানে কি কাম টু লাইফ এগেইন, কাম টু লাইফ এগেইন মানে হচ্ছে আবার যেন তারা জীবন ফিরে পায়। চলো পরের স্ট্যান্জাতে যাই। দ্য সফটলি ওয়ার্বলড সং, সফটলি মানে মৃদু, নরম, সুন্দর, সুইট আর কি। ওয়ার্বলড, ওয়ার্বলড মানে হচ্ছে ওয়ার্বলড মানেও সুইট বোঝায়, সুইট সং অফ বার্ডস। ওয়ার্বলড সং মানে হচ্ছে সুইট সং অফ বার্ডস মানে পাখির যে মিষ্টি গান। কামস ফ্রম দ্য প্লিজেন্ট উইড, কোথা থেকে ফিরে আসে যেন সেই মনোরম, প্লিজেন্ট কথার অর্থ হচ্ছে মনোরম, উডস মানে হচ্ছে সেই বনানী বা বনাঞ্চল থেকে ভেসে আসে। এন্ড কালার্ড উইংস, এবং রং বেরঙের বা রঙিন যে উইংস মানে ডানাগুলো, গ্ল্যান্স, গ্ল্যান্স মানে চকিত দৃষ্টি বা এক পলকে, কুইক ইন দ্য ব্রাইট সান, সূর্যের যে উজ্জ্বল আলোতে সে উড়ে চলে যায়, কুইকলি দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিংস, যে চলে যায় কোন জায়গা দিয়ে, এই যে বনের ভিতরে যে ছোট ছোট ফাঁকা ওপেনিং গুলো বা ছোট ছোট জায়গাগুলো থাকে সেখান দিয়ে উড়ে যায়। একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি একটা বাক্যের মাধ্যমেই। বনের ফাঁকা জায়গা যেখানে সূর্যের আলো সুন্দরভাবে পড়ছে এবং কালারফুল বার্ডস অর্থাৎ রং বেরঙের পাখি যখন সেখানটায় উড়ে যাচ্ছে, সূর্যের ওই আলোতে পাখার তার যে ডানাগুলো বা ডানার যে রংগুলো সেটা যেন চকিত দৃষ্টিকে, কবিকে মুগ্ধ করে দিয়ে যাচ্ছে। চকিত দৃষ্টি কেন, বনের মধ্যে তো প্রচুর পরিমাণে গাছপালা থাকে, তাই ফাঁকাগুলো বিশাল বড় জায়গা হয় না, কবি অনেকক্ষণ ধরে সেই দৃশ্যটাকে উপভোগ করতে পারেন না, তাই চকিত দৃষ্টি বা ক্ষণিকের দৃষ্টিকে এখানে বলেছেন। হোয়েন যখন দ্য ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, সানসেট, সানসেট মানে হচ্ছে অস্তগামী, অস্তগামী উজ্জ্বল যে সূর্যের কথা বলা হয়েছে, যে আলোটা দেয় সেটা ফিলস মানে কি পরিপূর্ণ করে তোলে। দ্য সিলভার উডস, সিলভার উড মানে হচ্ছে রূপলি রঙের সেই বনানীকে, উইথ লাইট আলো দিয়ে, দ্য গ্রিন স্লপ থ্রোজ এবং যে সবুজ যে ধাপটা, অর্থাৎ বনের মধ্যে অনেক সময় আমরা দেখতে পাই যে উঁচু নিচু ভূমিভাগ এবং উঁচু যে ভূমিভাগটা থাকে আর কি, সেটা সেখানে কি করে, সেখানে যে আলোটা পড়ে সেটা থ্রো মানে রিফ্লেক্ট করে আর কি এখানে। দ্য শ্যাডোজ ছায়াকে, ইন দ্য হলোজ মানে নিচু জায়গাকে, অফ দ্য হিল অর্থাৎ পাহাড়ি অঞ্চলে। and wide the upland glades, এবং wide মানে চওড়া, the upland, upland মানে যে উঁচু ভূমি বা উচ্চ ভূমি, glows, glow মানে কি আলোকিত হয়ে যায়, চকচক করে। এখানটা বলতে চেয়েছে কি, সূর্য যখন অস্তগামী হয় অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগেও সূর্যের যে আলোর যে লাল রঙের রক্তিম আভার যে ছটা, সেটা কি হয় পুরো বনানীকে বা পুরো বনাঞ্চলটাকে আলোকিত করে দেয়। এবং বনের ভিতরে যে সবুজ ঘাসযুক্ত যে ভূমি, উঁচু ভূমিটা কি করে গ্লো করে, এবং উঁচু জমির ওপারে অর্থাৎ পেছনে যে নিচু জায়গাটা থাকে সেখানে কি করে, সেই উঁচু জায়গার যে ছায়াটা সেখানে ওই নিচু জায়গাতে পড়ে। ঠিক আছে, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম, আমাদের কবিতাটা এইখানটায় শেষ হলো। তো চলো আজ এ পর্যন্তই।